কলকাতার বাইরে পড়াশোনাটা তেমন গুরুত্ব দিয়ে হয় না, এই ভাবনা যাদের রয়েছে সেটাকে কিন্তু আমূল পরিবর্তন করতে রায়গঞ্জ থেকে একের পর এক র্যাঙ্ক করে চলেছে এবারের ছাত্রছাত্রীরা। আর আজ আমরা রয়েছি কৌস্তবের সাথে, যে র্যাঙ্ক 10th করেছে এবারের মাধ্যমিক 2025-এর পরীক্ষায়। প্রথমে যেটা তোমার কাছে জানতে চাইবো যে তুমি তো এবার 10th হয়েছো, তো এই প্রথম 10-এ থাকার কেমন অভিজ্ঞতা? খুবই ভালো লাগছে। এতদিনের পরিশ্রমের ফল আজকে পেলাম। সারা বছরই এত পরিশ্রম করার পর গত দিনই রেজাল্ট হাতে আসলো। খুবই ভালো লাগছিল রেজাল্টে নিজের নাম দেখতে পেয়ে। 10ম স্থান অধিকার করেছি পুরো রাজ্যে রায়গঞ্জ থেকে, তাই খুবই খুশি হয়েছি। তো কোথাও কি কোনো এক্সপেকটেশন এরকম ছিল যে কোনো একটা র্যাঙ্কে থাকবে, এরকম কোনো ভাবনা কি আগে থেকে ছিল? হ্যাঁ, প্রথম থেকেই টিচাররাও বলেছিলেন আর নিজেরও মনে হয়েছিল যে র্যাঙ্কে থাকবো। তারপর সারা বছর ভালো করে পড়াশোনা করলাম, পরিশ্রম করলাম। পরীক্ষা দেওয়ার পরে মনে হয়েছিল যে র্যাঙ্ক করবো, তো আশা করছিলাম যে হতে পারি 1 থেকে 10-এর মধ্যে। হলাম। বেশ, তো অনেকেই জানতে চায় যে যারা র্যাঙ্ক করে তাদের কি কোনো আলাদা করে কোনো সিক্রেট চিট কোড আছে, না সেটা র্যাঙ্ক করে কি করে? হ্যাঁ, ডেইলি পড়তাম, কনসিস্টেন্সি ছিল, সেলফ স্টাডি করতাম ডেইলি 6 ঘন্টার মতো। তাছাড়া টিউশনে টিচাররা যা পড়াতো সেগুলো তো পড়তামই, ডেইলি পড়া করে করতাম। আর টিচারদের দেওয়া স্টাডি টিপস আর নোটস যেগুলো দিত ওগুলো ভালো করে পড়তাম, বই খুঁটিয়ে পড়তাম। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওগুলোর ক্ষেত্রে যেহেতু পরবর্তী ক্লাসগুলোতে ওগুলো কাজে লাগবে, তাই জন্য ওগুলোর কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে ভালো করে। আর হিস্ট্রি বা ওই সাবজেক্টগুলোর ক্ষেত্রে বইটাকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। এমনিতেই ওকে মানে পড়ার জন্য এক্সট্রা করে কোনো কিছু বলতে হতো না আর কি। ছোটবেলা থেকেই ও পড়ায় খুব আগ্রহী এবং ছোটবেলা থেকেই ও খুব মেধাবী ছিল। মানে এক্সট্রা করে ওকে পড়তে বসে এই কথা কোনোদিনও বলতে হয়নি আমাদের। তো বাইরের সাইডগুলো অন্যান্য যে খাতাপত্র কিনে দেওয়া, কি কি বই পড়বে সেই সব জিনিসপত্র সব অ্যারেঞ্জমেন্ট করা, এইসব জিনিসগুলো আমরা করেছি। আর মা তো মাই, বাকি সাইডগুলো তো মাই সব দেখে। তো আপনি মা হিসেবে ওকে কি কোনো আলাদা করে অ্যাডভাইস দিতেন পড়াশোনা নিয়ে? না, কিছু বলতো না, নিজের থেকে পড়াশোনা করতো। তো আগামী দিনে কি নিয়ে পড়বে সেটা ঠিক করে ফেলেছো তার মানে? হ্যাঁ, আগামী দিনে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা রয়েছে। নিটের জন্যই প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছি আমি। বেশ, তো এবার যেটা একটা জিনিস যেটা আমার খুব জানতে ইচ্ছে করছে, যে তুমি ধরো দুটো সাবজেক্টে আমার মনে হয় 100-এ 100 পেয়েছো, তাই না? একটা হিস্ট্রি, একটা ইংলিশ। তো হিস্ট্রির কথা যদি বলি, অনেক ছাত্রছাত্রীরা বলে যে হিস্ট্রিটা একটু পড়তে বোরিং লাগে, মোনোটোনাস। তো তুমি সেই মোনোটোনাসনেস বা বোরিং যে জায়গাটা সেটা কাটিয়ে 100 পেলে, তো সেই প্রিপারেশন টেকনিক গুলো কি ছিল যদি শেয়ার করো? হিস্ট্রি পড়তে আমার আগে থেকেই ভালো লাগতো, সবসময় ভালো লাগতো। হিস্ট্রির শর্ট কোয়েশ্চেন যেহেতু প্রতি বছরই একটু কঠিন হয় এরকম ট্রেন্ড রয়েছে, তাই জন্য আমি 4 থেকে 5টা টেক্সট বই পড়েছিলাম শর্ট কোয়েশ্চেনের জন্য শুধু। আর তাছাড়া নোটস, স্যারদের দেওয়া নোটসই পড়েছিলাম। কিন্তু বইয়ের ক্ষেত্রে টেক্সট বই 4 থেকে 5টা পড়েছিলাম, আর রেফারেন্স বইও 2টা পড়েছিলাম। আর পরীক্ষার আগে আগে যেগুলো টেস্ট পেপার বেরোয় ওগুলো সবগুলোই সলভ করেছিলাম। ওরকমও 4-5টা সলভ করেছিলাম। ওখানে যা এক্সট্রা শর্ট কোয়েশ্চেন থাকতো তা একটা খাতায় লিখে রাখতাম, যাতে পরে রিভিশন করার সময় সুবিধা হয়। আচ্ছা, তো এই যে তুমি যে বলছো রিভিশন করা আর একটা পড়া প্লাস একটা আবার তার সাথে কিছু সহায়ক বইও পড়া, তো এই পুরো সময়টা যদি আমাকে ভাগ করতে হয় 100-র মধ্যে, তো মেন বইটা পড়া, এটা 100-র মধ্যে কতটা সময় মেন বইটা পড়াতে হওয়া উচিত, সহায়িকা, আর তারপরে ধরো তুমি যেগুলো বললে পরের দিকে কোয়েশ্চেন পেপার বেরিয়েছে সেখানেও দিয়েছো, কতটা ভাগ করবে সময়টা? মেইন বইটা যেরকম প্রথম দিকেই আমি ভালো করে পড়েছিলাম, যেন পরের দিকে মুখস্থই ছিল, পরে আবার অত জোর দিতে হয়নি। শুধু যেগুলো কঠিন বা একটু আনকমন সেগুলো লাইন হাইলাইটার দিয়ে দাগায় রাখতাম, আর ওগুলো পরে রিভাইজ করতাম একবার করে। আর একটা খাতা যেরকম বললাম আলাদা করছিলাম, ওখানেই কঠিন শর্ট কোয়েশ্চেন গুলো লিখে রাখতাম, ওগুলো মেইনলি রিভাইজ করতাম। বেশ, আর তুমি আরেকটা কথা বললে যে তুমি দিনের মধ্যে কোথাও 5-6 ঘন্টা মতন পড়তে। তো একটা মিথ রয়েছে যেটা আমরা শুনি, যে যারা হলো ধরো এরকম র্যাঙ্ক করে তারা সারাদিন বই গুজেই পড়ে থাকে। টিউশন তো যেটা আমি তাছাড়া সেলফ স্টাডি 5-6 ঘন্টা করতাম। আচ্ছা, তো টিউশনের বাইরে নিজে পড়ার যে সময়টা সেটা তুমি 5-6 ঘন্টা দিতে। তো এই যে 5-6 ঘন্টা তুমি যে দিচ্ছ, ধরো একটা বছরে তুমি জানো তোমার কাছে 7টা সাবজেক্ট রয়েছে, 7টা সাবজেক্টই তোমায় পড়তে হবে। তার মধ্যে তোমার এই দিনের 5-6 ঘন্টা এটার ভাগটা কিভাবে ডিসাইড করতে? মেইনলি যেগুলো সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এগুলোতেই বেশি করে টাইম দিতাম। অঙ্ক, ইংরেজিতে অত বেশি টাইম দিতাম না। আর বাংলায় নোটস গুলো ভালো করে পড়তাম, আর বইটাও ভালো করে পড়তাম। মেইনলি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এগুলোই বেশি টাইম দিতাম। তো এই অঙ্ক আর ইংরেজির সঙ্গে এরকম একটা ভেদ কেন? অঙ্ক আর ইংরেজি কি করেছে ওকে সময় কম দিতে? অঙ্ক ভালো ছিলাম বাচ্চাবেলা থেকেই, অত একটু প্র্যাকটিস করতাম, কিন্তু ভালো ছিলাম দেখে অত প্রয়োজন পড়েনি। আর ইংরেজির ক্ষেত্রেও রাইটিংটা একটু প্র্যাকটিস করতাম, আর বাকি তো সিন আনসিন তো থাকেই, ওখান থেকে দেখে দেখেই লেখা যায়। বেশ, তো ইংলিশে তো তুমি 100-এ 100 পেয়েছো। তো ইংলিশটা যখন পড়া, এমনিতে যেটা বাংলা মিডিয়ামের যারা ছাত্ররা থাকে তারা অধিকাংশই, যারা ধরো দেখছো এখন, তারা
সকলেই মোটামুটি কম বেশি ইংলিশটাকে ভয় পায়, এটা ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে কারো কারো মাদার টাং এর একটা ইনফ্লুয়েন্স আসে বা এমনিও ভয় পায়। তো এই ভয় বা ভীতি কি তোমার মধ্যে কোনোদিন ছিল? না, সেরকম ভাবে ছিল না। রাইটিং এর ক্ষেত্রে একটু যেহেতু নতুন নতুন ওয়ার্ড দিয়ে লিখলে ভালো হবে, রাইটিং স্কিলটা একটু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। তার জন্য মাঝে মাঝে টিচারদের হেল্প নিতাম বা ইউটিউবে হেল্প নিতাম, মাঝে মাঝে ChatGPT ওগুলোরও হেল্প নিয়েছি। আচ্ছা, তুমি যে ChatGPT ইউজ করে কিছু করতে, ChatGPT কি কমান্ড দিতে, মানে কি করতে এক্স্যাক্টলি? কোনো রাইটিং স্কিলের একটু লিখতাম যে কিরকম ভাবে লিখতে হবে সেটা বলে দিতে, ওরা যেরকম ভাবে লিখতো ওরকম ভাবে স্ট্যান্ডার্ড কিরকম ভাবে হয় সেটা বুঝতাম। আচ্ছা, মানে কোনো একটা টপিক দিয়ে দিতে? হ্যাঁ। আচ্ছা, তারপর ChatGPT তোমায় লিখে দিত, তারপর ওইটা লিখে রাখতাম, পরে ওটাকে একবার দেখতাম মাঝে মাঝে, তাহলে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করার চেষ্টা করতাম। বেশ। আর আরেকটা জিনিস তুমি বললে নতুন শব্দ লিখলেও বেশ ভালো নম্বর পাওয়া যায়। নতুন শব্দ মানে ভোকাবুলারি, তাই তো? ইংলিশ ভোকাবুলারি। তো ইংলিশ ভোকাবুলারি বাড়ানোর জন্য অ্যাপার্ট ফ্রম ধরো ChatGPT তুমি যখন ল্যাঙ্গুয়েজটা শিখছো, এরকম ভোকাবুলারি কিছু ভালো করার জন্য কিছু করতে? না, ওরকম ভাবে কিছু করতাম না, মাঝে মাঝে কখনো কখনো কোনো ভালো ওয়ার্ড কোথাও পেলে আচ্ছা মনে রাখতাম। বেশ। তো এই মানে ভালো পেলে মানে কোথাও কিছু পড়লে বা কিছুতে, নাকি কিভাবে জানতে পারতে নতুন শব্দগুলো? পড়লে বা কখনো ফোন দেখতে দেখতে বা কোথাও। আচ্ছা, ফোনে মানে কি সোশ্যাল মিডিয়া থ্রুতে? আচ্ছা, তো সেটা দেখলে তুমি নোট করে রাখতে? নোট করে রাখতাম না, মনে রাখতাম ভালো করে। আচ্ছা, কারণ সোশ্যাল মিডিয়াতে একবার ঢুকলে সবাই হারিয়ে যায়, তুমি হারিয়ে যেতে না? হ্যাঁ, মাঝে মাঝে হারিয়ে যেতাম, কিন্তু মাঝে মাঝে বলতে নিজেকে সেলফ কন্ট্রোল করতাম। আচ্ছা, তো এই সেলফ কন্ট্রোলটা যে যারা দেখছে, ধরো যারা তো আগামী দিনে পরীক্ষা দেবে, তারা যদি শিখতে চায় যে সেলফ কন্ট্রোলটা কিভাবে আসবে, তোমার কাছে যদি এরকম কয়েকটা পয়েন্ট শুনতে চায় সেলফ কন্ট্রোলের উপরে, কি বলবে? নিজের গোলটাকে ফিক্স রাখতে হবে, কি করতে চাই। এখন সোশ্যাল মিডিয়াতে একটু রিল্যাক্সেশনের জন্য ব্যবহার করতাম, মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে কমিউনিকেশনের জন্য, যেহেতু শুধু টিউশনেই দেখা হয় আর স্কুলে দেখা হয়, আর তাছাড়া তো আর কোনো কাজ নেই সোশ্যাল মিডিয়া। আচ্ছা, তার মানে কি তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করা বা এ করা সে কথা বলছো, নাকি ফেসবুকে বা এতে ইনস্টাগ্রামে? কোথায় অ্যাক্টিভ তুমি ছিলে? তো ইনস্টাগ্রামে ছিলাম। আচ্ছা, তো ইনস্টাগ্রামে এমনি ধরো নানা রকম টপিকে লোকে কথা বলছে, তুমি কি স্পেসিফিক কিছু দেখে তারপরে বেরিয়ে চলে আসতে? না, এক দুইটা রিলস দেখতাম আর বন্ধুদের সঙ্গে একটু কথা বলতাম। আচ্ছা বেশ। আবার এটাও আমরা অনেক সময় দেখেছি, অনেক ছাত্রছাত্রীরা আজকাল সোশ্যাল মিডিয়াতে, স্পেসিফিক্যালি ধরো যদি ইউটিউবের কথা বলি, অনেকেই ওখানে গিয়ে পড়ছে, মানে প্রপার পড়ার কন্টেন্ট। তো তোমার কি এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে এই প্রিপারেশনের সময় ইউটিউবের সাথে? অবভিয়াসলি পরীক্ষার আগে আগে অনেক টিচাররাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের লিস্ট দিত, ওগুলো দেখতাম, আর তাছাড়া কনসেপ্ট ক্লিয়ারেন্স করার জন্য মাঝে মাঝে ব্যবহার করতাম। আচ্ছা, তো তোমার এই যে সেই স্পেশাল যে নোটের খাতাটা, এটা কি সব সাবজেক্টের জন্য একটা করে রয়েছে? না, শুধু হিস্ট্রির জন্য আর জিওগ্রাফির জন্য বানিয়েছিলাম, বাকিগুলোর জন্য বানাইনি। আচ্ছা, জিওগ্রাফিতে তো তুমি বেশ ভালোই নাম্বার পেয়েছো। হ্যাঁ, 98 পেয়েছো। তো জিওগ্রাফির কি প্রিপারেশন স্টাইলটা একই রকম ছিল, নাকি ওখানে একটু অন্যভাবে কিছু করেছো? হ্যাঁ, একই রকমই ছিল সারা বছর ধরে। জিওগ্রাফির ক্ষেত্রে মেইনলি প্রতি বছর যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় ওগুলোই বারবার ঘুরে আসার জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলোই ভালো করে পড়েছিলাম, ওগুলোই এসেছে আবার পরীক্ষায়ও। তার মানে এখানে যদি একটা কি টেক আওয়ে কারো যদি জানতে হয় যে স্টুডেন্টের, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট যে পুরোনো বছরের কোয়েশ্চেন পেপারগুলো একটু ভালো করে স্টাডি করে এটা বোঝার জন্য যে কনস্ট্যান্টলি রিপিট হয় কিনা, তাই তো? যদি কোনো সাবজেক্ট বলতে হয় যেটা হলো তোমার ফেভারিট আউট অফ এই 7টা আগামী দিনে, না এই 7টা, সেই সাবজেক্টে কোনটা হবে? হ্যাঁ, ক্লাস 10 পর্যন্ত হিস্ট্রি পড়তেই ভালো লাগতো, আর ম্যাথ সোজা ছিল জন্য ম্যাথেও ভালোই লাগতো, কিন্তু অত টাইম দিনই ম্যাথে। এই দুটোই ভালো ছিল। তো যেই দুটো ভালো লাগতো পরে দুটো নিচ্ছ না, এটা কি কারণ? এমনি, কারণ কি ক্লাস 10 এর পর অনেকের মুখেই শুনেছি যে অঙ্ক কঠিন হয়ে যায় খুব। আচ্ছা। আর হিস্ট্রি তো আর্টস এর দিকে চলে যায়, আমি সায়েন্স নিয়ে পারসিউ করতে চাই ইন ফিউচার। আচ্ছা, তো বায়োলজিটা তো সেই কনসিডারেশন সেটা কোথাও ছিল না, তো সেটাই প্রমিনেন্ট হয়ে গেল, তাহলে সেটা সামলাবে কি করে? বায়োলজি পড়তেও ভালো লাগতো, এখন আরো ভালো করে পড়তে হবে বায়োলজি। বায়োলজিটা অতটা কঠিন হয় না 11-12 থেকে? বায়োলজি যেহেতু নিট দিব, ওখানে তো এনসিইআরটি মেইনলি পড়তে হয়, আর এনসিইআরটি লাইন বাই লাইন ভালো করে পড়লেই ওখান থেকে কোয়েশ্চেন আসে, সবার কাছে শুনেছি। তো হিস্ট্রিও যেহেতু একই রকম লাইন বাই লাইন তুমি পড়েছিলে, তাই জন্য তো এটাও সুবিধাই হবে। বেশ। আর ধরো যারা আগামী বছর পরীক্ষা দেবে, তাদের যদি টপ যে কোনো 3টে জিনিস এটা করলে ভালো কিছু করবেই, তোমার যদি মনে হয় এরকম টপ 3টে জিনিস তুমি যদি লিস্ট করতে চাও, সেগুলো কি কি হবে? হ্যাঁ, প্রতিদিন ভালো করে পড়াশোনা করতে হবে, আর একটা স্টাডি রুটিন বানিয়ে নিতে হবে সকালে যে কিভাবে পড়বো। ওকে। তারপর প্রতিদিনের পড়া তো প্রতিদিন করতেই হবে অবভিয়াসলি, আর রিভিশন করতে হবে কন্টিনিউয়াস, যাতে পড়াগুলো মনে থাকে। যেহেতু আমিও হিস্ট্রিতে প্রথমের দিকে রিভিশন করছিলাম, যেমন পরের দিকে আর পড়তে হয়নি শর্ট কোশ্চেন গুলো যেগুলো কমন। আর রাইটিং স্কিল প্র্যাকটিস করতে হবে, অঙ্ক প্র্যাকটিস করতে হবে, যার যেরকম প্রয়োজন সেরকম ভাবে। বাংলার নোটস পড়তে হবে ভালো করে, রচনা যেহেতু থাকে ওগুলোও। আর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স তো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আর একটা টেক্সট বুক পড়লেই ওটা হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে কথা বলার জন্য, আর অল দ্য বেস্ট তুমি ফিউচারে যা যা করতে চাচ্ছ।